আসসালামু আলাইকুম। আশা করি সবাই ইনশাআল্লাহ ভালো আছেন। আমরা কাজ শক্তি ক্ষমতা পড়ছিলাম এবং আজকে আমাদের লেকচার নাম্বার 4 এবং 4 নাম্বার লেকচারটায় আমরা যেটা পড়ব সেটা হচ্ছে আমরা কিন্তু আগের ক্লাসটায় কাজ শক্তি উপপাদ্য পড়তেছিলাম। সো আজকে আমরা ইনশাআল্লাহ এই কাজ শক্তি উপপাদ্যের কন্টিনিউয়েশন বা হচ্ছে কাজ শক্তি উপপাদ্যটা দিয়ে আরো কিছু কাজ করা যায় সেগুলো আমরা দেখব একটা একটা করে। তাহলে চলেন আমরা ইনশাআল্লাহ শুরু করি কাজ শক্তি উপপাদ্য দিয়ে। ওকে, চলেন আমরা কাজ শক্তি উপপাদ্য দিয়ে আজকে যেটা করতে শুরু করব বুলেট সংক্রান্ত সমস্যাবলী করতে শিখব। বুলেট সংক্রান্ত সমস্যাবলী মানে বুলেটের যত ম্যাথ আছে। আমি আপনাদেরকে এখানে একটা একটা করে এক্সাম্পলগুলো দিব। আমি স্লো অ্যান্ড স্টেডি যাব যাতে হচ্ছে আপনাদের বুঝতে সহজ হয়। সো বুলেট সংক্রান্ত অনেক ম্যাথ থাকে। তো আমি প্রথম ম্যাথটা ক্রিয়েট করি। 1 নাম্বার প্রশ্ন, কোশ্চেন 1। একটি বুলেট একটি নির্দিষ্ট বেগে ছোড়া হলে 4টি তক্তা ভেদ করতে পারে। দেখেন একটা বুলেটকে নির্দিষ্ট একটা বেগে আপনি ছুটছেন, সে কয়টা তক্তা ভেদ করতে পারছে? 4টি তক্তা ভেদ করতে পারছে। বুলেটটিকে 3 গুণ বেশি বেগে ছোড়া হলে উহা কতটি তক্তা ভেদ করতে পারবে? আমরা একটু প্রশ্নটার দিকে খেয়াল করি। প্রশ্নটা হচ্ছে একটা বুলেট নির্দিষ্ট একটি বেগে যদি ছোড়েন তাহলে সে কয়টা তক্তা ভেদ করবে? 4টা তক্তা ভেদ করবে। এখন বুলেটটাকে যদি 3 গুণ বেশি বেগে ছোড়া হয় তাহলে ওইটা কয়টা তক্তা ভেদ করতে পারবে? এটা হচ্ছে কোশ্চেন। এখন দেখেন, আমরা ধরে নেই বুলেটটা আপনি ভি বেগে ছুটতেছেন। মনে করি বুলেটটি ভি বেগে ছোড়া হয়। তাহলে এইখানে বুলেটটা যদি আপনি ভি বেগে ছুঁড়ে মারেন তাহলে তার গতিশক্তি কত? হাফ এমভি স্কোয়ার। তাহলে এই হাফ এমভি স্কোয়ার গতিশক্তিতে সে ভেদ করে কয়টা তক্তা? 4টা তক্তা। হাফ এমভি স্কোয়ার গতিশক্তিতে ভেদ করে 4টি তক্তা। এখন বেগ 3 গুণ বেশি করা হয়েছে, জিনিসটা বুঝেন। প্রশ্নে কিন্তু কিছু কনফিউজিং জিনিসপত্র দেওয়া হয়। কি বলছে? বুলেটটিকে 3 গুণ বেশি বেগে ছোড়া হয়েছে। 3 গুণ বেশি বেগে ছোড়া হয়েছে এর মানে কি? 3 গুণ বেশি বেগ। আমি বলি নাই 3 গুণ বেগে, বলা হয়েছে 3 গুণ বেশি বেগে। তার মানে পরিবর্তিত বেগ ভি প্লাস 3 ভি, 4 ভি।
দেখেন পরিবর্তিত বেগটা কিন্তু 3v না। কেন 3v না? কারণ আমি এখানে বলতেছি বুলেটটা 3 গুণ বেশি বেগে ছুড়বেন, বলি নাই 3 গুণ বেগে ছুড়বেন। সো বি ভেরি কেয়ারফুল। প্রশ্নে ছোটখাটো কিছু জিনিসপত্র দেওয়া থাকে যেগুলো আপনাদের প্রশ্নের অ্যান্সার করতে পুরোপুরি কনফিউজ করে দিতে পারে। তাহলে পরিবর্তিত বেগটা এখানে 3v নয়, পরিবর্তিত বেগ এখানে কত? v প্লাস 3v মানে 4v। তাহলে এখন পরিবর্তিত গতিশক্তি, বুলেটটার ভর তো চেঞ্জ হয় নাই, ভর আগে যা ছিল এখনো তাই আছে। তাহলে হাফ এম ইন্টু 4v স্কোয়ার মানে 16 ইন্টু হাফ এমভি স্কোয়ার। তাহলে এখন দেখেন হাফ এমভি স্কোয়ার গতিশক্তিতে সে ভেদ করতেছিল কয়টা তক্তা? 4টা তক্তা। তাহলে 16 ইন্টু হাফ এমভি স্কোয়ার গতিশক্তিতে সে ভেদ করবে কতটি তক্তা? তাহলে 16 ইন্টু হাফ এমভি স্কোয়ার গতিশক্তিতে ভেদ করে 16 ইন্টু 4 মানে 64টি তক্তা। এই যে দেখেন, তাহলে এইভাবে অ্যাকচুয়ালি বুলেট সংক্রান্ত একটা ম্যাথ হলো। এখন আমি ম্যাথটা করাইছি আপনাদেরকে, এখন একটা জিনিস, ছোট্ট একটা জিনিস আমি বুঝিয়ে দিব। দেখেন, ধরেন একটা বুলেট কত দূরত্ব প্রবেশ করবে সেটা আমরা কিভাবে জানবো? আমরা কাজ শক্তি উপপাদ্যে পড়ে আসছি গতিশক্তির পরিবর্তন সমান কৃত কাজ। এটা আমরা পড়ে আসছি। দেখেন, এটা একটু বোঝার চেষ্টা করবেন যে একটা বুলেট সে ধরেন একটা দেয়ালে ভি বেগে প্রবেশ করতে শুরু করলো, এটা হচ্ছে v1 বেগ। সে দেয়ালে একটা দূরত্ব এক্স প্রবেশ করলো, সে দেয়ালের ভিতরে এক্স দূরত্ব প্রবেশ করলো, তার বেগ হলো v2। এখন যখন বুলেটটা দেয়ালের মধ্যে প্রবেশ করতে যাচ্ছে, দেয়াল কিন্তু একটা বাধাদানকারী বল কি দিচ্ছে? এফ দিচ্ছে। দেয়ালটা বুলেটটাকে কি দিচ্ছে? একটা বাধাদানকারী বল এফ। তাহলে কৃত কাজ সমান গতিশক্তির পরিবর্তন। তাহলে যেহেতু গতিশক্তির পরিবর্তন সমান কৃত কাজ, এখানে v2টা কি লেস দ্যান v1 না? যেহেতু এই এফটা হচ্ছে বাধাদানকারী বল, দেয়াল যেহেতু একটা বাধাদানকারী বল দিচ্ছে, সেহেতু শেষ বেগটা আদি বেগ থেকে কি হবে? কমে যাবে। তাহলে গতিশক্তির পরিবর্তন হাফ এম v2 স্কোয়ার মাইনাস v1 স্কোয়ার ইকুয়ালস টু কৃত কাজ বাধাদানকারী বল ইন্টু সরণ এক্স। এখন দেখেন, দেয়ালের বাধা বল এবং বুলেটের ভর দুইটাই ধ্রুব সংখ্যা বলে আমরা এখান থেকে লিখতে পারি v2, আচ্ছা আমি এখানে ভুল লিখছি, আমার যেহেতু আদি গতিশক্তিটা বেশি, v1 স্কোয়ার মাইনাস v2 স্কোয়ার। সুতরাং আমরা বলতে পারি বুলেট টাইপের ম্যাথের ক্ষেত্রে v1 স্কোয়ার মাইনাস v2 স্কোয়ার সরাসরি কার সমানুপাতিক? যে দূরত্ব x অতিক্রম করতেছে তার সমানুপাতিক। সো বুলেট সংক্রান্ত যে কোনো ম্যাথে এমসিকিউতে ডিরেক্টলি এইভাবে করা যায়। এটা হচ্ছে এমসিকিউ টেকনিক। দেখেন, এটা পুরোপুরি এমসিকিউ টেকনিক। তাহলে আমি আবারও আরেকটা ম্যাথ করি, চলেন। কোশ্চেন, আমরা পরবর্তী, এটাতে কোশ্চেন 1 ছিল, বুলেটের জন্য কোশ্চেন 2 তৈরি করি। কোশ্চেন 2, একটি বুলেট কোনো তক্তায় 4 সেন্টিমিটার প্রবেশ করতে অর্ধেক বেগ হারায়। দেখেন, বুলেটটা কোনো তক্তায় 4 সেন্টিমিটার প্রবেশ করতে করতে অর্ধেকটা বেগ হারাচ্ছে।
থামার পূর্বে বুলেটটি তক্তায় আর কত দূর প্রবেশ করবে, মানে বুলেটটি সম্পূর্ণরূপে থেমে যাওয়ার আগে তক্তায় আর কত দূরত্ব প্রবেশ করবে সেটা জানতে চাওয়া হয়েছে। এখন দেখেন একটা বুলেট কোনো তক্তায় কত সেন্টিমিটার প্রবেশ করতে, 4 সেন্টিমিটার প্রবেশ করতে কতটুকু বেগ হারাচ্ছে, অর্ধেকটুকু বেগ হারাচ্ছে। তাহলে থামার পূর্বে বুলেটটি তক্তায় আর কত দূরত্ব প্রবেশ করবে সেটা জানতে চাওয়া হয়েছে। এখন দেখেন, ধরেন কোন একটা তক্তায় বুলেটটা ঢুকতেছিল, তার আদিবেগ ছিল v1 বা আদিবেগ জাস্ট v, আদিবেগ হচ্ছে v। তাহলে বুলেটটার আদিবেগ যদি v হয়, সে 4 সেন্টিমিটার প্রবেশ করছে এখানে, কয় সেন্টিমিটার, 4 সেন্টিমিটার। তার শেষ বেগ হয়ে গেছে কিন্তু v/2, অর্ধেকটা বেগ হারাচ্ছে। এখন জিজ্ঞেস করা হয়েছে সে আরো কত দূর প্রবেশ করবে, ধরলাম যে সে আরো x সেন্টিমিটার প্রবেশ করবে। এখন এই x এর মানটা কত সেটা আমাদের বের করে নিতে হবে। প্রবলেমটা আগে খেয়াল করেন, বুলেটটার আদিবেগ ছিল কত v, সে 4 সেন্টিমিটার প্রবেশ করে কতটুকু বেগ হারিয়ে ফেলছে, অর্ধেকটা। তাহলে অর্ধেক বেগ হারালে তার বেগ হয়ে গেছে কত, v/2। এখন প্রশ্ন হচ্ছে সে থেমে যাওয়ার আগে আর কত দূরত্ব প্রবেশ করবে, যখন থেমে যাবে তার শেষ বেগ কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি তক্তায় প্রবেশের শুরুতে বুলেটের আদিবেগ v, 4 সেন্টিমিটার প্রবেশের পর বুলেটের বেগ অর্ধেকটা বেগ হারায়, v - v/2, তার মানে শুধু v/2 হবে। এখন দেখেন আদি গতিশক্তি ½ mv², 4 সেন্টিমিটার প্রবেশের পর গতিশক্তি ½ ইন্টু m ইন্টু v/2 হোল স্কয়ার, তাহলে ½ mv² ডিভাইডেড বাই 4, তার মানে 1/4 ইন্টু ½ mv²। এটা 4 সেন্টিমিটার প্রবেশ করার পরে তার গতিশক্তি, ঠিক আছে। এখন দেখেন আমরা এইখানে কতটুকু গতিশক্তির পরিবর্তন হচ্ছে, দেখেন গতিশক্তির পরিবর্তন দিয়ে সে কিন্তু তক্তার মধ্যে প্রবেশ করতেছে। আমাদের তাহলে বুলেটটার গতিশক্তির পরিবর্তন সমান ½ mv² মাইনাস 1/4 ইন্টু ½ mv², তার মানে 3/4 ইন্টু ½ mv²। এই যে দেখেন এই পরিমাণ গতিশক্তির পরিবর্তন হয়ে গেছে। আমি ডায়াগ্রাম দিয়ে পুরো জিনিসটা বুঝিয়ে বলতেছি। ধরেন এটা একটা তক্তা, এই তক্তায় বুলেটটা যখন ঢুকতেছে তার আদিবেগ কত ছিল, v ছিল, তাহলে আদি গতিশক্তি কত ছিল, ½ mv²। বুলেটটা 4 সেন্টিমিটার ঢুকে গেল, তার শেষ বেগ হয়েছে v/2, তাহলে এখানে গতিশক্তি হয়েছে 1/4 ইন্টু ½ mv²। বুলেটটা আরো 1 সেন্টিমিটার প্রবেশ করবে, তার শেষ বেগ কত হবে, 0, তাহলে শেষ গতিশক্তি কত হবে, 0। এখন একটা জিনিস খেয়াল করেন, একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, এই যে প্রথম 4 সেন্টিমিটারে তার গতিশক্তির পরিবর্তন, সে যে সরছে, সে যে কৃতকাজ করছে, এটা কার জন্য, গতিশক্তির পরিবর্তনের জন্য। তাহলে এখানে 3/4 ইন্টু ½ mv² এই পরিমাণ গতিশক্তি ব্যয় করে সে যাচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে এই জায়গাটুকুতে তার গতিশক্তি ব্যয় হবে কত, দেখেন
এইখানে তার গতিশক্তি আছে 4 সেন্টিমিটার যাওয়ার পরে গতিশক্তি মজুদ আছে কত 1/4 ইন্টু হাফ এম বি স্কোয়ার। আর 1 সেন্টিমিটার যাওয়ার পরে গতিশক্তি কি 0 হয়ে গেছে না? তাহলে 1/4 ইন্টু হাফ এম বি স্কোয়ার গতিশক্তি ব্যয় করে সে আর কয় সেন্টিমিটার যাবে সেটা বের করতে হবে। যেহেতু গতিশক্তির পরিবর্তনটা কৃতকাজের সমান, সেহেতু আমরা এখন বলতে পারি 3/4 ইন্টু হাফ এম বি স্কোয়ার গতিশক্তি ব্যয় করে বুলেটটি যায় 4 সেন্টিমিটার। তাহলে 1/4 ইন্টু হাফ এম বি স্কোয়ার গতিশক্তি ব্যয় করে বুলেটটি যাবে কত দেখি। দেখেন এখানে সবই তো কমন, শুধু 3 এর জায়গায় 1, তাহলে 4/3 সেন্টিমিটার। তার মানে বুলেটটা আরও 1.33 সেন্টিমিটার যাবে থামার পূর্বে। এটা হচ্ছে ম্যাথ, এটা হচ্ছে অ্যান্সার। সো তাহলে দেখেন যদি সিকিউ হিসেবে থাকে, খুব সিম্পল, গতিশক্তির পরিবর্তনের সঙ্গে আমাদের অ্যাকচুয়ালি যে কৃত কাজ সেটা সমানুপাতিক। আর কৃত কাজের সঙ্গে কার সম্পর্ক? সরণের সম্পর্ক, কারণ বাধাদানকারী বল এফ একই আছে। সো বুলেটের ম্যাথগুলা এইভাবে ঐকিক নিয়মে করলে সবচেয়ে সহজ। সো আবার রিপিট করতেছি, আগে একটা আদি গতিশক্তি নেন, একটা দ্রুত প্রবেশ করার পরে গতিশক্তি কত হয়েছে সেটা দেখেন। তাহলে গতিশক্তির যে পরিবর্তন, সেই গতিশক্তির পরিবর্তনের কারণে সে প্রবেশ করছে এই দূরত্বটা। তাহলে বাকি যে গতিশক্তি আছে সেই গতিশক্তির পরিবর্তনে কত দূরত্ব প্রবেশ করছে সেটা আপনি দেখে ফেলেন। একেবারে সিম্পল। এখন একটা মজা দেখাবো আপনাদেরকে। আপনারা তো খালি শর্টকাট পড়েন, আমি আপনাদেরকে টেকনিক দেখাবো যে ভাইয়া এবং আপুরা এই যে ম্যাথটা আমরা করলাম, এই ম্যাথটা এমসিকিউতে বা অ্যাডমিশন টেস্টে কেমনে করব। তাহলে আমরা সেই ম্যাথটা এমসিকিউ বা অ্যাডমিশন টেস্টের জন্য শিখি। চলেন এইটা শিখবো এখন, এমসিকিউ বা অ্যাডমিশন টেস্ট। এটা ভুলেও সিকিউতে ব্যবহার করেন না, নাম্বার কম দিবে। তাহলে সলভ এমসিকিউ অর অ্যাডমিশন। দেখেন একটু মজা দেখাই। বুলেটটার ভর হচ্ছে এম, তার আদিবেগ হচ্ছে ভি। তাহলে সে 4 সেন্টিমিটার যাচ্ছিল, তাহলে আদি গতিশক্তি হাফ এম বি স্কোয়ার, এখানে বেগ ভি, এখানে বেগ v/2। তাহলে শেষ গতিশক্তি হচ্ছে 1/4 ইন্টু হাফ এম বি স্কোয়ার, এবং আরও সে x সেন্টিমিটার যাবে। আমরা ধরে নিচ্ছি আরও সে কত সেন্টিমিটার যাবে, x সেন্টিমিটার। এই x সেন্টিমিটার যাওয়ার পরে শেষ গতিশক্তি কত হবে, 0। এবার একটা জিনিস খেয়াল করেন, এইটুকুতে একটু মনোযোগ দিবেন আপনারা। আমি যেটা করব, হাফ এম বি স্কোয়ারকে কমন নিয়ে নিব। কিভাবে একটু দেখেন, এখানেও হাফ এম বি স্কোয়ার আছে, এখানেও হাফ এম বি স্কোয়ার আছে, এখানে কত আছে, 0। দেখেন তাহলে আমার এইখানে যদি 1 বলি, এটা 1/4, আর এটা কত, 0। 1 1/4 0। আমি হাফ এম বি স্কোয়ার কমন নিয়ে নিচ্ছি, তাহলে পূর্ণ সংখ্যায় নিয়ে আসি। এটা হচ্ছে 4, এটা 1, এটা কত, 0। তাহলে 4 1-এর ব্যবধান কত, 3। আর 1 0-এর ব্যবধান কত, 1। এখন দেখেন এই 3-এর জন্য আপনার আছে 4 সেন্টিমিটার, তাহলে 1-এর জন্য কয় সেন্টিমিটার হবে জানতে চাই। তাহলে 3-এর জন্য কয় সেন্টিমিটার, 4 সেন্টিমিটার। তাহলে 1-এর জন্য কত হবে, 4/3, 1.33 সেন্টিমিটার। এমসিকিউ হয়ে গেল বা অ্যাডমিশন টেস্টের ম্যাথ হয়ে গেল। সো আরেকবার রিপিট করতেছি, চলেন আরেকটা ম্যাথ করি। কোশ্চেনটাকে চেঞ্জ করি। দেখেন একটা বুলেট কোনো তক্তায়
4 সেন্টিমিটার প্রবেশ করতে 1/3 বেগ হারাচ্ছে। কতটুকু বেগ হারাচ্ছে? 1/3। তাহলে থামার পূর্বে বুলেটটি তক্তায় আর কত দূর প্রবেশ করবে সেটা জানতে চাওয়া হয়েছে। তাহলে দেখি আমরা 4 সেন্টিমিটার প্রবেশ করতে সে কতটুকু বেগ হারাচ্ছে? 1/3। তাহলে বেগ ছিল ভি। 4 সেন্টিমিটার প্রবেশ করলো, 1/3 বেগ হারালে 2/3 বেগ হবে। আর একেবারে শেষ পর্যন্ত সে যখন যাচ্ছে শেষ বেগ কত হয়ে যাচ্ছে? 0। এটা 1 সেন্টিমিটার। এখন দেখেন 1/3 বেগ হারাইছি, তাহলে 2/3 বেগ থাকবে। এবার আদি গতিশক্তি কত? এখানে হাফ এম ভি স্কোয়ার। এখানে শেষ গতিশক্তি হাফ ইন্টু এম ইন্টু ভি, 4/9 ভি স্কোয়ার। তার মানে এটা 4/9 ইন্টু হাফ এম ভি স্কোয়ার। আর শেষ গতিশক্তি কত? 0। তাহলে আমি কি বলছি? হাফ এম ভি স্কোয়ার কমন নিয়ে বাদ দেন, কমন নেন। তাহলে এটা 1, এটা কত? 4/9, এটা কত? 0। তাহলে আবার পূর্ণ সংখ্যায় ভাগ করি, 9 4 0। 9 এবং 4 এর ব্যবধান কত? 5। 4 এবং 0 এর ব্যবধান কত? 4। এখন দেখেন 5 এর জন্য সে যায় কয় সেন্টিমিটার? 4 সেন্টিমিটার। 4 এর জন্য সে যায় কত সেন্টিমিটার সেটা আমরা বের করব। 5 এর জন্য সে যায় 4 সেন্টিমিটার। তাহলে 4 এর জন্য সে যাবে 4/5 গুণন 4 সেন্টিমিটার, 3.2 সেন্টিমিটার। তাহলে বুলেটটা প্রবেশ করবে। এই হচ্ছে এমসিকিউ বা অ্যাডমিশনে বুলেট সংক্রান্ত ম্যাথের একেবারে পিওর শর্টকাট প্রসিডিওর। আর যেহেতু সিকিউ থাকবে, সিকিউয়ে আপনাকে এইভাবেই লিখতে হবে কতটুকু গতিশক্তি হারিয়ে সে কতটুকু যাচ্ছে। এটা দিয়ে করলে ইনশাল্লাহ হয়ে যাবে। সো আশা করি বুলেট সংক্রান্ত কোনো ম্যাথে আপনার আর কোনো প্রবলেমেই পড়বেন না ইনশাল্লাহ। ওকে, এটা গেল হচ্ছে কাজ শক্তি উপপাদ্যের বুলেট সংক্রান্ত ম্যাথের প্রয়োগ। এইবার নেক্সট আমরা যেখানে আসব সেটা হচ্ছে কোনো জায়গা থেকে একটা বস্তু যদি মাটিতে পড়ে যায় বা বালিতে পড়ে যায় বা কাদায় পড়ে যায়, সেক্ষেত্রে বালি বা কাদার গড় বাধা বল সংক্রান্ত সমস্যা বলি। আমার বালি বা কাদার যে একটা বাধা বল আছে, এই বাধা বল সংক্রান্ত সমস্যা বলি আমরা এখন দেখব। সো আমি সিনারিওটা প্র্যাকটিক্যালি দাঁড় করাবো। এই টাইপের ম্যাথগুলা নিউটনিয়ান বলবিদ্যায়ও করা সম্ভব ছিল, কিন্তু আমি করি নাই। কেন করি নাই? নিউটনিয়ান বলবিদ্যায় এই ম্যাথ করলে ম্যাথটা অনেক বড় হয়ে যেত। যেহেতু ম্যাথটা অনেক বড় হতো নিউটনিয়ান বলবিদ্যায়, সেহেতু আমি এখানে কিসে করাবো? আমি কাজ শক্তি উপপাদ্য দিয়ে এই ম্যাথটা করাবো, যাতে জিনিসটা কি হয়? সহজ হয়। তাহলে চলেন আমরা ম্যাথটা করি। ওকে, আমি আগে সমস্যাটাকে ডেসক্রাইব করি, সেক্ষেত্রে বুঝতে সুবিধা হবে। ধরেন কোথাও একটা গাছ আছে, একটা গাছ আঁকি আমরা। আমরা আগে একটা গাছ আঁকবো, গাছ থেকে একটা ফল নিচে পড়ে যাবে, সেটা দেখব কি অবস্থা দাঁড়ায়। তাহলে আমরা আগে একটা গাছ আঁকি। ধরেন এখানে একটা গাছ, এখানে হচ্ছে পাশে বালি বা কাদা আছে। তাহলে গাছ থেকে কিছু একটা বালি বা কাদায় পড়বে। এখন এই গাছটা থেকে কিছু একটা যদি বালি বা কাদায় পড়ে, সেক্ষেত্রে ধরেন এটা গাছটা, এই হচ্ছে আমাদের গাছটা। খেজুর গাছ টাইপ বা তাল গাছ বা নারকেল গাছ, যেটা খুশি ধরে নেন, সমস্যা নেই, আপনাদের মনের ইচ্ছা মতো ধরে নেন। সো এখানে একটা থেকে বস্তু পড়বে। সো বস্তুটা এইটা।
এই বস্তুটা এইখানে এইচ উচ্চতায় পড়বে বাতাসে। তারপর বস্তুটা মাটিতে ঢুকতে শুরু করবে বা কাদায় ঢুকতে শুরু করবে এবং সে ধরেন এক্স গভীরতায় পৌঁছে থেমে যাবে। এক্স গভীরতায় পৌঁছে থেমে গেল। এখন আমাকে বের করতে বলল এই যে নিচে যে কাদাটুকু আছে সেই কাদাটুকু হচ্ছে বা বালিটুকু, এইচটা হচ্ছে বায়ুতে আর এক্সটা হচ্ছে কাদা বা বালি। দেখেন বস্তুটা বায়ুতে আগে পড়তেছে, তারপর সে কাদা বা বালিতে এক্স গভীরতায় পড়ে থেমে যাবে, এক্স গভীরতায় প্রবেশ করে সে থেমে যাবে। সো এখন আমরা এখান থেকে চলেন কনসেপ্টটা বুঝতে চেষ্টা করি যে আমরা কিভাবে ম্যাথটুকু করব। আমাদের উদ্দেশ্য হচ্ছে বাধাদানকারী বল নির্ণয় করা। কার? কাদা বা বালির বাধাদানকারী বল এফ অফ মাড, এফ এম। আর বাতাসেরও তো একটা বাধাদানকারী বল থাকতে পারে, এফ অফ এয়ার, এফ এ। দেখেন তাহলে মনে করি বাতাসের বাধাদানকারী বল এফ এ এবং মাটি বা কাদা বা বালির বাধাদানকারী বল এফ এম। তাহলে বাতাসের বাধাদানকারী বল আমরা ধরে নিচ্ছি, আর মাটি বা কাদা বা বালির বাধাদানকারী বল ধরে নিচ্ছি। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, আমরা এইখানে যে কাজটা এখন করব, আমাদের এখন উদ্দেশ্য হচ্ছে কাকে খুঁজে বের করা, এফ এম বা এফ এ যে কোনো একটা আননোন মান খুঁজে বের করা। বস্তুটা কি উপর থেকে পড়তেছে না নিচে? এখন একটা বস্তু থামবে কখন এটা আগে চিন্তা করেন। একটা বস্তু থামবে কখন? যখন বস্তুর যে শক্তি এই শক্তিটা জিরো হয়ে যাবে তখন বস্তুটা থামবে। আমি আবার বলতেছি, কথাগুলো আমি রিপিট করব। একটা বস্তু ততক্ষণ চলবে যতক্ষণ পর্যন্ত তার মধ্যে শক্তি আছে। যেই শক্তিটা নাই হয়ে যাবে তখন বস্তুটা আর চলবে না, বস্তুটা থেমে যাবে। তাহলে একটা বস্তু থামার জন্য শর্ত, কোনো বস্তু থেমে যাবে যদি ডাব্লু কৃতকাজ বাই বস্তু ইকুয়ালস টু ডাব্লু কৃতকাজ বাই বাধাদানকারী বল। দেখেন বস্তু দ্বারা কৃতকাজ এবং বাধাদানকারী বল দ্বারা কৃতকাজ যদি সমান হয় তাহলে বস্তুটা আর চলতে পারবে না, বস্তুটা তখন থেমে যাবে। আমি আরেকবার রিপিট করতেছি, ধরেন আপনি যাচ্ছেন আপনার শক্তি নিয়ে। এখন এই আপনার শক্তিটাকে আমরা যদি নাই করে দিতে পারি, জিরো করে দিতে পারি, তাহলে কিন্তু আপনি আর সামনে যেতে পারবেন না, কারণ আপনার শক্তি নাই। শক্তি ছাড়া কাজ করা সম্ভব? সম্ভব নয়। তাহলে একটা বস্তু থামানোর জন্য শর্তটা কি? বস্তু দ্বারা যে কৃতকাজ সেটা হইতে হবে বাধাদানকারী বল দ্বারা কৃতকাজের কি সমান। তাহলে ডাব্লিউ অফ বস্তু এখন কত? বস্তুটা কত বল দিচ্ছে? বস্তুটার ওজন হচ্ছে প্রযুক্ত বল, ওজন mg, খাড়া নিচের দিকে কাজ করতেছে। এবার বস্তু কত দূরত্বে সরছে? h প্লাস x দূরত্বে সরছে। এখন বাধাদানকারী বল কয়টা আছে? দুইটা। বাতাসের বাধাদানকারী বল এফ এ কত উচ্চতায় কাজ করছে? h। আর কাদার বাধাদানকারী বল হচ্ছে এফ এম, কত গভীরতায় কাজ করছে? x। এই যে দেখেন একেবারে সহজে অঙ্ক শেষ। এই হচ্ছে বালি বা কাদার গড় বাধাবল সংক্রান্ত সমস্যার কনসেপ্ট। খুবই সহজ। বস্তু দ্বারা কৃতকাজ ইকুয়ালস টু বাধাদানকারী বল দ্বারা কৃতকাজের সমান হয়ে গেলেই বস্তু আর চলতে পারবে না, বস্তু তখন কি করবে? থেমে যাবে। তাহলে দেখি আমরা একটা ম্যাথ করি। নেক্সট কোশ্চেনে চলে যাই আমরা। এর আগের কোশ্চেনটা ছিল কোশ্চেন 3, এটা হবে কোশ্চেন 4।
তাহলে কোশ্চেন ফোরটাকে আমরা কিভাবে ডিসক্রাইব করব? ধরেন আপনার বাসার উপর থেকে আপনি একটা বস্তুকে ফেলে দিবেন। আপনি আপনার বাসার উপর থেকে একটা বস্তুকে কি করবেন? ফেলে দিবেন। এখন ফেলে দিলে বস্তুটা নিচে কাদায় কত দূরত্ব প্রবেশ করবে সেটা আপনি জানতে চান। সো তাহলে দেখি, চলেন। আমরা একটা বস্তুকে, ধরেন আপনার বাসার ছাদ হচ্ছে 15 মিটার উচ্চতায়, 15 মিটার উচ্চতার একটি ভবনের ছাদ হতে 2 কিলোগ্রাম ভরের একটি বস্তু ছেড়ে দেয়া হলো। বস্তুটি ভবনের পাদদেশে কাদার ভিতর 40 সেন্টিমিটার প্রবেশ করে থেমে গেলে কাদার বাধা বল কত হবে? খেয়াল করেন, 15 মিটার উচ্চতার একটা ভবনের ছাদ হতে আমি 2 কিলোগ্রাম ভরের একটা বস্তু কি করছি? জাস্ট ছেড়ে দিচ্ছি। এখন ভবনের পাশে যে কাদা আছে, কাদার ভিতরে বস্তুটা 40 সেন্টিমিটার প্রবেশ করে থেমে গেছে, কাদার বাধা বল কত হবে? তাহলে আগে ডায়াগ্রাম আঁকেন। এই যে বস্তুটা আগে এইচ মিটার নেমে আসতেছে, তারপর সে কাদার মধ্যে যে দূরত্ব প্রবেশ করতেছে সেই এক্স ইকুয়ালস টু কত মিটার? 0.4 মিটার। এখন এইচটা কত মিটার? 15 মিটার। ভবনটা হচ্ছে 15 মিটার উচ্চতার একটা ভবন, এইচ হচ্ছে 15 মিটার। এখন আমাকে বের করতে হবে কাদার বাধা বলটা কত হবে। এই যে কাদাটা আছে এটার বাধা বল এফ এমটা কত হবে? দেখেন তো, বাতাসের বাধা বল নিয়ে কিছু বলা আছে? বলা নাই। কিছু যদি বলা না থাকে তাহলে বাতাসের বাধা বলটাকে ইগনোর করতে হবে বা অগ্রাহ্য করতে হবে। সুতরাং আমরা বলবো বস্তু দ্বারা কৃত কাজ ইকুয়ালস টু বাধা বল দ্বারা কৃত কাজ। তাহলে বস্তু দ্বারা কৃত কাজ, বস্তুটা নামতেছে কোথা থেকে? 15 মিটার উচ্চতা থেকে। দেখেন বস্তুর ওজন mg ইন্টু এইচ প্লাস এক্স। জিনিসটা বুঝেন, বস্তু কিন্তু যাত্রা শুরু করছে কোথা থেকে? এখান থেকে। বস্তু তার জার্নি শেষ করছে এইখানে। তাহলে বস্তুর সরণ কিন্তু এইচ না, বস্তুর সরণ এইচ প্লাস এক্স। এইখানে অনেকেই ভুল করে ফেলে। বস্তুর সরণটা কত তাহলে? এম জি ইন্টু এইচ প্লাস এক্স থেকে কৃত কাজ পাবো, কারণ এইচ প্লাস এক্স হচ্ছে বস্তুর সরণ। এখন বাধা বল, বাতাস নিয়ে যেহেতু কিছু বলা নাই, তার মানে কি বাতাসের এইখানে বাধা বলটা খুব নগণ্য, ইগনোরেবল। তাহলে আমার এখানে কার বাধা বল চিন্তা করব? কাদার। তাহলে কাদার বাধা বল এফ এম ইন্টু এক্স। এখান থেকে এফ এমটাকে পাবো এম জি এইচ প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স। এম হচ্ছে 2, জি হচ্ছে 9.8, এইচ হচ্ছে 15, এক্স হচ্ছে 0.4 ডিভাইডেড বাই 0.4, এত নিউটন। তাহলে 2 ইন্টু 9.8 ইন্টু 15.4 ডিভাইডেড বাই 0.4, 754.6 নিউটন হচ্ছে কাদার বাধা বল। এটা কাকে ইগনোর করে? বাতাসের বাধা বলকে ইগনোর করে।
কেন বাতাসের বাধা বলটাকে আপনার ইগনোর করতেছি? কারণ হচ্ছে বাতাসের বাধা নিয়ে কিছু বলাই নাই। দেখেন তাহলে এটাও কিন্তু গেল কাজ শক্তি উপপাদ্যের আরো একটা প্রয়োগ। ওকে, এখন কাজ শক্তি উপপাদ্যের যেহেতু প্রয়োগ পড়ছি আমরা, আমরা এর পাশাপাশি আরেকটা জিনিস পড়ব, সেটা হচ্ছে যেহেতু আমরা শক্তি পড়ছি, শক্তির সংরক্ষণশীলতা নীতি। আমরা শক্তির সংরক্ষণশীলতা নীতি এবং সেটার প্রয়োগগুলা দেখব একটু। দেখেন, শক্তির সংরক্ষণশীলতা মানেটা কি? যে শক্তি সবসময় সংরক্ষণশীল থাকে। মোট শক্তির পরিমাণ, একটি বস্তুর মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট ও অপরিবর্তনীয়। এটাই তো হচ্ছে শক্তির সংরক্ষণশীলতা। এখন তাহলে আমরা যদি নরমালি চিন্তা করি, একটা বস্তুকে কোথাও থেকে ছেড়ে দিব, ধরেন এখান থেকে বস্তুটাকে ছেড়ে দিলাম, বস্তুটা নামবে, মাটিতে নামবে। তাহলে বস্তুটা এ বিন্দুতে থাকুক, বি বিন্দুতে থাকুক, সি বিন্দুতে থাকুক, মোট শক্তি প্রত্যেকটা বিন্দুতে সমান হবে। তাহলে ই এ সমান ই বি সমান ইসি হবে। তার মানে এ বিন্দুতে মোট শক্তি, বি বিন্দুর মোট শক্তি, সি বিন্দুর মোট শক্তি সমান হবে। এখন এ বিন্দুতে মোট শক্তি, এ বিন্দুর পটেনশিয়াল এনার্জি এবং এ বিন্দুর কাইনেটিক এনার্জি থেকে আসবে। বি বিন্দুর মোট শক্তি, বি বিন্দুর পটেনশিয়াল এনার্জি এবং বি বিন্দুর কাইনেটিক এনার্জি থেকে আসবে। আর সি বিন্দুর মোট শক্তি, সি বিন্দুর পটেনশিয়াল এনার্জি এবং সি বিন্দুর কাইনেটিক এনার্জি থেকে আসবে। তাহলে পটেনশিয়াল এনার্জি অ্যাট সি এবং কাইনেটিক এনার্জি অ্যাট সি থেকে আসবে। এইভাবে শক্তির সংরক্ষণশীলতা ঠিক থাকবে। এখন আজকে আমি এই যে শক্তির সংরক্ষণশীলতা আছে, এখান থেকে আপনাদের আরেকটা ম্যাথ করাবো। চলেন আমরা কোশ্চেনে যাই। কোশ্চেন 5, একজন ভদ্রলোক সোজা উপরের দিকে একটি ঢিল ছুঁড়লে ঢিলটি 20 মিটার উচ্চতায় পৌঁছায়। দেখেন, কেউ একজন সোজা উপরের দিকে একটা ঢিল ছুঁড়লে ঢিলটা কত মিটার উচ্চতায় পৌঁছাচ্ছে? 20 মিটার উচ্চতায় পৌঁছায়। এখন ভদ্রলোক পনেরো মিটার উচ্চতায় থাকা একটি আমকে বৃন্তচ্যুত করতে চাইলে কত বেশি বা কম বেগে ঢিল ছুঁড়তে হবে? দেখেন, প্রশ্নটা একটু পিকুলিয়ার প্রশ্ন। এটা হচ্ছে ওই যে ছোটবেলায় আমরা আম পারতাম ঢিল দিয়ে, ঢিল ছুঁড়ে গাছ থেকে ফল পারবেন। এখন নর্মালি আপনি একটা ঢিল সোজা উপরে মারলে সেটা 20 মিটার উচ্চতায় পৌঁছায়।
এখন 15 মিটার উচ্চতায় থাকা একটা আমকে আপনি বৃত্তচ্যুত করতে চান, কত বেশি বা কম বেগে আপনাকে ঢিল ছুটতে হবে আম বৃত্তচ্যুত করার জন্য ন্যূনতম শক্তি 60 জুল ও ঢিলের ভর 100 গ্রাম। দেখেন, আমটাকে যদি বৃন্তচ্যুত করতে চান, মানে বোটা থেকে খসাতে চান, তাহলে আপনাকে মিনিমাম 60 জুল শক্তি ব্যয় করতে হবে এবং ঢিলটার ভর দেওয়া আছে কত গ্রাম? 100 গ্রাম। সো পিওর পিকুলিয়ার কোশ্চেন। এখন এই পিকুলিয়ার কোশ্চেন কেমনে সলভ করব? দেখেন, ভদ্রলোক ঢিল ছুড়লে ঢিলটি 20 মিটার উচ্চতায় পৌঁছায়, তাহলে এইচ ইকুয়ালস টু 20 মিটার। এখন চ্যাপ্টার 3তে যখন আমরা পড়ছিলাম, একটু মনে করি আমরা, একটা বস্তুকে সোজা উপরে ছুঁড়ে মারলে সর্বোচ্চ যে উচ্চতায় পৌঁছাবে সেই এইচ সমান ভি নট স্কোয়ার বাই 2g। তাহলে ভি নট স্কোয়ার ইকুয়ালস টু 2g এইচ, 2 ইন্টু 9.8 ইন্টু 20, তাহলে এখানে যেটা আসবে 40 ইন্টু 9.8, 392। তাহলে ভি নটটা আসবে রুট ওভার 392, 19.79 মিটার পার সেকেন্ড। তাহলে ভদ্রলোক আগে যখন সোজা উপরে ঢিল ছুটতেন, উনি 19.79 মিটার পার সেকেন্ড বেগে ঢিলটা ছুটতেন। এখন দেখেন, আমার এইবার ভদ্রলোক 15 মিটার উচ্চতায় একটা আমকে বৃন্তচ্যুত করতে চান, তাহলে 15 মিটার উচ্চতায় আমকে বৃন্তচ্যুত করতে চাইলে ঢিলের মোট শক্তি, দেখেন যে ঢিলটা ছুঁড়ে মারতেছেন ভদ্রলোক, এই ভদ্রলোক আপনার এইভাবে চিন্তা করি আমরা, মাটি থেকে ঢিলটা ছুঁড়ে মারবে, ঠিক 15 মিটার উচ্চতায় যে এইচ ইকুয়ালস টু 15 মিটার, এটা হচ্ছে বি, বি বিন্দুতে ঢিলের যে মোট শক্তি আর এ বিন্দুতে ঢিলের যে মোট শক্তি ভিন্ন হবে না একই হবে? একই হবে। তাহলে বি বিন্দুতে ঢিলের মোট শক্তি ই পিবি, বি বিন্দুতে পটেনশিয়াল এনার্জি প্লাস আপনার আরও কি 60 জুল এক্সট্রা, বোটা থেকে খসাতে লাগবে 60 জুল, আর পটেনশিয়াল এনার্জি আছে না 15 মিটার উপরে, তাহলে এই যে 100 গ্রাম ভরের ঢিল 0.1 ইন্টু জি হচ্ছে 9.8 ইন্টু এইচ হচ্ছে 15 প্লাস 60, তাহলে আমার 0.1 ইন্টু 9.8 ইন্টু 15 প্লাস 60, 74.7 জুল শক্তিতে ছুঁড়ে মারতে হবে। দেখেন, ভদ্রলোককে তাহলে ঢিলটা যখন ছুঁড়ে মারতেছেন এ বিন্দু থেকে যখন ঢিলটাকে ছুঁড়ে মারবেন, সেটা হতে হবে মিনিমাম কত? 74.7। এখন একটা জিনিস খেয়াল করি আমরা, যখন আমরা এ বিন্দু থেকে ঢিলটাকে ছুঁড়ে মারছি এ বিন্দু থেকে, তখন এ বিন্দুর মোট শক্তি 74.7 হতে হবে, এ বিন্দুতে মোট শক্তি হইতে হবে 74.7। এখন এ বিন্দুতে কি কোনো পটেনশিয়াল এনার্জি আছে? এ বিন্দুতে হচ্ছে মাটিতে, মাটিতে থাকলে পটেনশিয়াল এনার্জি কত? 0। তাহলে ই পটেনশিয়াল এনার্জি অ্যাট এ
প্লাস এনার্জি কাইনেটিক অ্যাট এ, এই দুইটা মিলে 74.7। এখন এ বিন্দুতে যেহেতু পটেনশিয়াল এনার্জি 0, এ বিন্দুর কাইনেটিক এনার্জি হাফ mva স্কয়ার, এটা হবে 74.7। তাহলে হাফ ইন্টু এম কত 0.1 ইন্টু ভি স্কয়ার, এটা হচ্ছে 74.7। সুতরাং ভি স্কয়ার ইকুয়ালস টু 74.7 ইন্টু 2 ডিভাইডেড বাই 0.1 ভি। এই ক্ষেত্রে বেগ ভিটা হয় কত দেখি আমরা, 74.7 ইন্টু 2 ডিভাইডেড বাই 0.1, 1494, এটাকে রুট ওভার করলে 38.65 মিটার পার সেকেন্ড। তাহলে দেখেন, আমকে যদি বোটা থেকে খোসাতে হয় বা বৃন্তচ্যুত করতে হয়, তাকে কত বেগে ঢিল ছুটতে হবে, 38.65। আর শুরুতে উনি কত বেগে ছুটছিলেন, 19.79। তাহলে এই যে ভি ডিভাইডেড বাই ভি জিরো, আটত্রিশ দশমিক ছয় পাঁচ ডিভাইডেড বাই 19.79, 1.953। তার মানে ভি সমান 1.953 ভি জিরো। তাহলে কত গুণ বেগে ঢিল ছুঁড়ে মারতে হবে, ঢিল ছুঁড়ে মারতে হবে আমার 1.953 গুণ বেগে। সুতরাং ঢিল ছুঁড়ে মারতে হবে 1.953 গুণ বেগে। আর যদি বলা হয় কত বেশি বেগে মারতে হবে, তাহলে খেয়াল করেন, আগে ভি জিরো যেটা ছিল 1.953 ভি জিরো মাইনাস ভি জিরো মানে হচ্ছে 0.953 ভি জিরো। তার মানে 0.953 গুণ বেশি বেগে ঢিল ছুটতে হবে। এই হচ্ছে আমাদের ঢিলের ম্যাথ। মানে হচ্ছে দেখেন, ফিজিক্স পড়তেছেন, এর মধ্যে হচ্ছে আবার কিভাবে ঢিল ছুড়বেন সেটাও শিখে নিচ্ছেন। তাহলে আম পারতে যান, আম পারতে গেলেও আপনার এই যে কাজ শক্তি ক্ষমতা লাগতেছে, ঢিলের ব্যাপার স্যাপার চলে আসতেছে। আচ্ছা, আমরা যেহেতু কাজ শক্তি উপপাদ্যটা দেখছি, আমরা এখানে আরেকটা জিনিস করব। স্প্রিং জনিত সমস্যার বেলায় আমরা এই কাজ শক্তি উপপাদ্যটাকে ব্যবহার করব। তাহলে স্প্রিং জনিত সমস্যা, আমি আপনাদেরকে এর আগেই শিখাইছিলাম যে স্প্রিং জনিত কৃত কাজ হাফ কে এক্স স্কোয়ার হয়, এবং সেই হাফ কে এক্স স্কোয়ার নিয়ে আমরা এখন টানা হেঁচড়া করবো যে একটা স্প্রিংকে আমরা যদি সংকুচিত বা প্রসারিত করতে যাই, স্প্রিং জনিত কৃত কাজ কত, হাফ কে এক্স স্কোয়ার। তাহলে স্প্রিং জনিত কৃত কাজ হাফ কে এক্স স্কোয়ার, এটা আমরা জানি। এখন আসেন আমি এখানে একটা ম্যাথ করাই আপনাদেরকে, ডিরেক্টলি ম্যাথে চলে যাই, তাহলে জিনিসটা বুঝতে সহজ হবে। কোশ্চেন নাম্বার 6, এটা আজকের দিনের লাস্ট কোশ্চেন, কোশ্চেন 6 আজকের ক্লাসের শেষ কোশ্চেন। নিচের চিত্রের ন্যায় একটি 200 গ্রাম ভরের বস্তু পাটাতনের উপর পড়লে যদি স্প্রিংটি 5 সেন্টিমিটার সংকুচিত হয়, তাহলে
স্প্রিং এর বল ধ্রুবক কত? দেখেন আমি ডায়াগ্রামটা আগে আঁকি। এটা একটা প্ল্যাটফর্ম বা পাটাতন। এই প্ল্যাটফর্মের উপর থেকে একটা বস্তুকে ছেড়ে দেওয়া হলো, m সমান 200 গ্রাম, এবং প্ল্যাটফর্মের উপরে ধরেন বস্তুটাকে ছেড়ে দেওয়া হলো 30 সেন্টিমিটার বা 1 ফিট উপর থেকে। 30 সেন্টিমিটার উপর থেকে 200 গ্রাম ভরের বস্তুটাকে ছেড়ে দেওয়া হয়েছে, ফলে প্ল্যাটফর্ম বা পাটাতনটা নিচের দিকে সরে আসছে কত সেন্টিমিটার? 5 সেন্টিমিটার। আসলে স্প্রিং সংকুচিত হওয়া মানেই হচ্ছে এই যে প্ল্যাটফর্ম বা পাটাতনটা সরে আসছে 5 সেন্টিমিটার। এই যে ঘটনাটা এরকম। আমাকে এইখান থেকে বের করতে বলছে স্প্রিং এর বল ধ্রুবক কে কত হবে, এটা হচ্ছে কোশ্চেনটা। তাহলে আমরা এখন সলভ করতে যাই। সলভ করার জন্য শুরুতে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে এই যে প্রশ্নটা আছে, এই প্রশ্নের ডায়াগ্রামটা আরেকবার আঁকা এবং বুঝা। দেখেন একটু খেয়াল করে দেখেন, বস্তুটা যখন পড়তেছে সে h সমান 30 সেন্টিমিটার পড়ছে প্লাস x সমান 5 সেন্টিমিটার পড়ছে। তাহলে বস্তু মোট কতটুকু সরণ দেখাইছে? h প্লাস x। তাহলে বস্তু দ্বারা কৃত কাজ ইকুয়ালস টু স্প্রিং এর সঞ্চিত শক্তি। এটা একটু ভালো মতো খেয়াল করেন, বস্তু যে কাজটুকু করছে সেটাই কিন্তু কোথায় সঞ্চিত শক্তি হিসেবে থাকতেছে? স্প্রিং এ। দেখেন আপনি বস্তুটাকে উপর থেকে ফেলে দিছেন, তাহলে বস্তুটার যে বিভব শক্তিটা এইটা কনভার্টেড হয়েছে, এটা রূপান্তরিত হয়েছে। বস্তু কত উচ্চতায় পড়ছে? h প্লাস এক্স উচ্চতায়, ওজন কত? mg। তাহলে বস্তুটার জন্য কৃত কাজ mg ইন্টু h প্লাস এক্স। স্প্রিং এর সঞ্চিত শক্তি কত? হাফ কে এক্স স্কোয়ার। তাহলে আমাকে বের করতে হবে কে এর মান কত। তাহলে আমরা যদি এখান থেকে নিয়ে আসি mg ইন্টু এইচ প্লাস এক্স সমান হাফ কে এক্স স্কোয়ার, m হচ্ছে 200 গ্রাম 0.2 ইন্টু জি হচ্ছে 9.8, h 0.3, x হচ্ছে 0.05 ইকুয়ালস টু হাফ ইন্টু কে ইন্টু 0.05 হোল স্কোয়ার। তাহলে এখান থেকে মানগুলো যদি আমরা বসাই যেটা পাবো 0.2 ইন্টু 9.8 ইন্টু 0.35, এটা ইন্টু 2 ডিভাইডেড বাই 0.05 এক্স স্কোয়ার। কে এর মান পাওয়া যাবে 548.8 নিউটন পার মিটার। এই যে দেখেন স্প্রিং জনিত কৃত কাজের বেলায় আমার এই যে স্প্রিং এর বল ধ্রুবক বের করা সম্ভব। সো তাহলে দেখেন আজকে আমরা কাজ শক্তি উপপাদ্যের আরো বেশ কয়েকটা প্রয়োগ আমরা পড়ে ফেললাম। সো আজকে আমি এই পর্যন্তই রাখবো, কারণ এরপর একটা বেশ বড় টপিকের আলোচনা আছে, সেটা হচ্ছে দুইটা বড় টপিক। একটা হচ্ছে কোনো একটা কুয়া থেকে পানি উত্তোলনের বেলায় কিভাবে কাজ করতে হয়, ওটা হচ্ছে ভরকেন্দ্রের সরণ। কুয়া থেকে পানি উত্তোলনের সময় কুয়ার পানির ভরকেন্দ্রের সরণ রিলেটেড কৃত কাজ। আর হচ্ছে একটা সরল দোলক যখন দুলতে থাকে তখন সরল দোলক সংক্রান্ত কৃত কাজ। এই দুইটা কৃত কাজ করার পরে আমরা অ্যাকচুয়ালি চলে যাব ক্ষমতার আলোচনায়, যে ক্ষমতা কিভাবে কাজ করে, তারপর ক্ষমতার বেলায় ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো কীরকম হবে, কর্মদক্ষতা কীরকম হবে। সো আপনাদের থিওরিগুলা ডিফাইন করতে আর দুটো ক্লাস লাগবে। মানে এই চ্যাপ্টারটা সহজ চ্যাপ্টার, আমি আগেই বলছিলাম পরের দিকের চ্যাপ্টারগুলোয় সময় ইনশাল্লাহ কম লাগবে। তাহলে দেখেন এই চ্যাপ্টারের কনসেপ্টগুলো শেষ করতে আর কয়টা ক্লাস লাগবে? দুইটা ক্লাস লাগবে। এরপরে আমরা আরও একটা বা দুইটা ক্লাসে বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো ইনশাল্লাহ সলভ করব। ওকে, তাহলে আজকে ইনশাল্লাহ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।